সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ যাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইরশাদ নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য সংবাদ সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই আলোচনা অংশ নিতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করবো, তবে আলোচনা যাবার আগে আমি একটু উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে ট্রাম্প, শি জিনপিং, মোদি নন, জনগণই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বর ধরে নির্বাচনের রোডম্যাপ দাবি। প্রধানমন্ত্রী বদলে মন্ত্রী পরিষদ শাসিত সরকার দাবি এনসিপির। গণহত্যার দৃশ্যমান বিচার ও জরুরি সংস্কার ছাড়া নির্বাচনে আপত্তি জামায়াতের। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্টের আবেদন। ফ্যাসিস্টরা যেন আর মিছিল করতে না পারে, পুলিশকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাই আন্দোলন দমাতে শুটিং ফেডারেশন অস্ত্র ব্যবহারের অভিযোগ ক্রীড়া উপদেষ্টা। স্বাধীনতা দিবস ভলিবল উদ্বোধনের সময় অভিযোগ করেন তিনি। এখনও জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের কোনো বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, অভিযোগ জুলাই মঞ্চের। মোটা দাগে ছিল উল্লেখযোগ্য সংবাদ। আমি শুরু করতে চাই স্যার আপনাকে দিয়েই, যেটি মির্জা ফখরুল বলেছেন যে আসলে ট্রাম্প, শি জিনপিং বা মোদি নন, যেটি আসলে আলোচনা হচ্ছে যে বিদেশিদের একটি প্রভাব রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। সেটি আমরা এর আগে আন্দোলনের সময় দেখেছি বিদেশিদের, এবং বিভিন্ন নির্বাচনের সময় দেখেছি যে বিদেশিদের বিভিন্ন ডিপ্লোম্যাটদের কাছে দৌড়াদৌড়ি করেন রাজনীতিবিদরা, বিভিন্ন ডিপ্লোম্যাটরা রাজনীতিবিদদের কাছে যান। এটি একটা কালচারে পরিণত হয়ে গেছে দেশের রাজনীতিতে। সেই জায়গায় মির্জা ফখরুল এখন যে কথাটি বললেন যে জনগণই ঠিক করবে, এই আসলে সেই জনগণ ঠিক করার মতো পরিস্থিতি আছে কিনা, বা ডিসেম্বরে যে নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন, একটি টাইমলাইন তো প্রধান উপদেষ্টা দিয়েছেন, এবং তিনি আজকেও বলেছেন যে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন তাদের সাথে বলেছেন যে এটি হবে একটি রোড, এমন একটি নির্বাচন হবে যেটি হবে দেখার মতো নির্বাচন আর কি মানুষের কাছে। ধন্যবাদ নসরুল্লাহ আপনাকে, এবং আমার সাথে আমাদের একজন বিশিষ্ট আলোচক আছেন মেজর আশরাফুজ্জামান, এবং এই অনুষ্ঠান যারা দর্শক দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তিনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে তিনি কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেছেন, ট্রাম্প সহ ভারতবর্ষের মোদি এবং চীনা প্রেসিডেন্টের কথাও তিনি সেখানে উল্লেখ করেছেন, যে তারা না বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের জনগণ। আমরা রাজনীতিবিদদের কাছ থেকে সবসময় এই ধরনের কথা শুনেছি, কিন্তু কার্যক্ষেত্রে সবসময় এদেশের জনগণ নির্বাচন, বাংলাদেশের রাজনৈতিক গতিধারা সব কিছু নির্ধারণ করতে পেরেছে অতীত অভিজ্ঞতা আমাদের এরকম বলে না। আমরা প্রায়শই দেখেছি বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির একটা নিয়ন্ত্রণ, এবং আমাদের দেশের মতো যে রাজনৈতিক অস্থিতিশীল দেশগুলোতে আমাদের বড় শক্তিগুলো, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের, তাদের একটা ভূমিকা থাকে যদি বৃহৎ রাষ্ট্র থাকে। এবং গত 1.5 দশকে আমাদের বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে একটি অপ্রতিহত নিয়ন্ত্রণ এবং আধিপত্য ছিল, এটা আমাদের সকলের কাছেই জানা। তো আমরা তো এখন একটা নতুন বাস্তবতার মধ্যে আছি। জুলাই এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশের অভিযাত্রায় আমরা যে আছি, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলেছেন, এবং তিনি এই কথাটা যদি মিন করে বলে থাকেন, এবং আমাদের জনগণের প্রত্যাশা তো এটাই যে আমরা আগে অতীতে কি হয়েছে এটা না, নতুন করে যেহেতু আমরা অনেক কিছুই শুরু করছি, সেই নতুন বাস্তবতার মধ্য দিয়ে এদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিধারা এদেশের মানুষ নির্ধারণ করবে। এদেশের রাজনীতিবিদরাই আমাদের এগুলো অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্য দিয়ে এদেশের রাজনীতি হবে, এটি আমাদের বহুল প্রত্যাশিত, এবং এটা আমরা চাই কার্যত। এখন এই প্রসঙ্গে আরও তিনি কতগুলো কথা বলেছেন, সেটা হচ্ছে যে আগামী ডিসেম্বরকে সামনে রেখে একটা নির্বাচনী রোডম্যাপ এটা বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছে। আপনি দেখেন আমাদের বাংলাদেশের এই নতুন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরপরই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা একটা যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন তারা, এবং এই দাবি থেকে তারা সরছেন না, বা এই দাবিটাই তারা বিভিন্নভাবেই করছেন। এবং অ্যাট দ্য সেম টাইম তারা গত 8 মাসে এমন কোনো কার্যক্রমও কিন্তু তারা করেননি যেটা এই সরকারের জন্য বিব্রতকর হতে পারে। নির্বাচন প্রশ্নে তারা কথা বলছেন,
সরকারের সাথে আলোচনা করতে গিয়ে তারা দাবি করছেন, এবং একটা সময়ে এবং একই সময়ে তারা এই সরকার যেন কোনোভাবেই ব্যর্থ না হয় এবং এই সরকার যেন কোনো রকমের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে না পড়ে, সেটাও কিন্তু তারা করেছেন। এবং সর্বশেষ 16 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির পক্ষ থেকে যে আলোচনাটি হয়েছিল, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি এসে সাংবাদিকদের সাথে বলেছেন যে এটা আলোচনাটা তাদের মনোপুত হয়নি বা এটাতে তারা খুশি না। কিন্তু প্রধান উপদেষ্টার সাথে আলোচনার সময় তারা কিন্তু একটা লিখিত বক্তব্যও সেখানে তারা উপস্থাপন করেছেন, এবং সেই লিখিত বক্তব্যটা যদি আমরা আপনাদের গণমাধ্যমের কল্যাণে আমরা কিছু কিছু দেখেছি সেইখানে কিন্তু এই বিএনপি এই সরকারের প্রতি যে আস্থাশীল এবং তাদের যে সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়নে তারা সহযোগিতা করবে, এই ধরনের অনেক বক্তব্যই কিন্তু সেখানে আছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটাতে করার সময়ও তিনি লিখেছেন উপরে যে তার আস্থাভাজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এখন রাজনীতিতে বিএনপির যে অবস্থান, এবং বিএনপি মনে করে যে গত 1.5 দশক ধরে বাংলাদেশের মানুষ যে একটা গণতন্ত্রহীন অবস্থার মধ্য দিয়ে কেটেছে, এবং মানুষের যে অপ্রাপ্তিগুলো আছে তার মধ্যে হলো নিজেদের একটা ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকেও কিন্তু এই মানুষ এখন তারা এটাও চায় যে আমাদের একটা নির্বাচন যদি হতে হয় তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিছু অনিবার্য সংস্কারও তারা মনে করে। এবং আপনি দেখেন যে আমাদের 6টা কমিশনের যে কি দেওয়া হয়েছে, সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সেখানে বিএনপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবগুলোর ক্ষেত্রে লিখিত এবং তারা আলোচনার মধ্য দিয়ে যেটা করে মোটামুটি আপনি দেখবেন 70 থেকে 75% ব্যাপারেই কিন্তু তারা একমত। কিছু মৌলিক প্রশ্ন আছে আমাদের সংবিধান লিখিত হবে না, 25% মতো একমত তারা হয়েছে। জি হ্যাঁ, তো ওইখানে তাদের আছে। এবং বিএনপির পক্ষ থেকে কোন কোন ক্ষেত্রে তারা ওই প্রস্তাবিত সংস্কারগুলোর সাথে একমত তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তারা সেইগুলো প্রকাশ করেছেন অলরেডি। এখন এই নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই আলোচনা নিয়ে এই সংস্কার প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে এটা। আর বিএনপির পক্ষ থেকে একটা দাবি শুরু থেকেই বলা হচ্ছে যে সংস্কার, বিচার কার্যক্রম এবং নির্বাচনী প্রস্তুতি সবগুলো একসাথে চলবে। যে একেবারে সংস্কার সব শেষ করে নির্বাচন অথবা বিচার কার্য পরিপূর্ণ করে শেষ হল, এটা সম্ভব না। আপনি বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া কিভাবে চালিত হয় এটা আমরা জানি, যে একটা নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত যাওয়া, তারপরে আরও অনেক, এটা একটা লম্বা সময়। তবে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রমেরও একটা অগ্রগতি, সংস্কার কার্যক্রমেরও একটা অগ্রগতি দেখে আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া, এটাই তাদের দাবি, এবং এই দাবিটাই তারা বারবার পুনর্ব্যক্ত করছেন। এবং আজকে দেখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনিও কিন্তু যে কথাটা বলেছেন যে নির্বাচনী দাবি নিলেও তারা সরকারের সাথে একেবারে সংঘাতপূর্ণ অবস্থানে যাবে বা মুখোমুখি অবস্থানে যাবে এরকম পরিকল্পনা হয়তো বিএনপির নেই, কিন্তু তারা কৌশলগত কারণে দাবিটা অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এটা আমি কোনো অন্ডারিং কিছু মনে করি না। সেটি হচ্ছে যে আশরাফুজ্জামান স্যার, আপনার কাছে যাদের এই নির্বাচনী রোড ম্যাপ, এখন যে পরিস্থিতি দেশের, হ্যাঁ, আমরা যদি একদমই সব মিলে দেখি সরকারের, অন্তর্বর্তী সরকারের যে অবস্থান এবং যে শাসন কার্যক্রম চলছে, সেই অবস্থায় একটা নির্বাচনী ডেডলাইন তো দিয়েছেন প্রধান উপদেষ্টা, তার বাইরে আসলে রোড ম্যাপ ঘোষণা বা একটি নির্বাচন করার সুযোগ আসলে এই মুহূর্তে আছে কিনা, একদম যদি আমরা সবগুলো প্রেক্ষাপট বিবেচনা করি, আন্তর্জাতিক বিভিন্ন কূটনীতিদের তৎপরতা এবং দেশের অভ্যন্তরীণ যে অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসনিক যে অবস্থা। আমি ধন্যবাদ উপস্থাপক আপনাকে, শুধুই দর্শক স্তরমণ্ডলী আপনাদেরকে মোবারকবাদ, আর আমার সহযোগক ভাই সাহেবকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ভাই সাহেব যেটা বললেন এটা হচ্ছে, উনি ওনার কথা বলেছেন, আমার ব্যক্তিগত ওনার পরিপ্রেক্ষিতে আমার মতামতটা হচ্ছে নির্বাচনের বিষয়টা বিএনপি 5ই আগস্টের পরে বোধহয় 1 সপ্তাহের ব্যবধানে একটা বড় পল্টনে সমাবেশ করেছিলেন। তো সেখান থেকে কিন্তু শুরু হয়েছে, এবং এই দাবিটা তারা ধারাবাহিকভাবে বলে যাচ্ছেন। তবে একটা রাজনৈতিক দলের নির্বাচন চাওয়াটা এটা অত্যন্ত যৌক্তিক এবং স্বাভাবিক, এবং সেই কাজটা তারা করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা কিছুটা যদি মনে করেন তারা একেবারে হাল ছেড়ে দেয়, তাহলে তো মনে করবে যে না, তাদের কর্মীদেরকে তাদেরকে রাখতে হবে। এখন সমস্যাটা যেটা হচ্ছে, প্রফেসর ইউনূস সাহেব যেটা আমাদের মাননীয়
প্রধান উপদেষ্টা, উনি কিন্তু একটা মানে বলেছেন যে জুলাই 26, মোটামুটি ডিসেম্বর থেকে জুলাই 26। এখন আমি এই কথাগুলো যখনই শুনি, বলি বা কেউ বলে, আমার কাছে খুব ওই দৃশ্যগুলো মনে হয় যে আবু সাইদের হাত প্রসারিত করে বুকে গুলি নেওয়া। এখন তারা কি শুধু একটা নির্বাচনের জন্য এটা করেছিল? নির্বাচন দরকার। আর আরেকটা বিএনপি ঘরানার বা বিএনপির বিভিন্ন পর্যায়ের লোক, আমি খুব কষ্ট লাগে, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল লোকগুলো ওনারা কিন্তু ওনাদের প্রতি খুব একটা শুভেচ্ছা করতে পারেন না বিভিন্ন পর্যায়ের মন্তব্য থেকে। আমি মির্জা ওনার নাকি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর যে মির্জা আব্বাস সাহেব, তারপরে তারও আগে খুব একেবারে বেদনাদায়ক কিছু কথা বলেছিলেন আপনার আমাদের ফরমার এমপি হারুন সাহেব এবং ওনার স্ত্রী। তো তারপরে আবার সবচেয়ে বেশি কিশোরগঞ্জের ভদ্রলোক ফজলুর রহমান সাহেব যে কথাবার্তাগুলো বলছেন, তাতে আমার কাছে মনে হয় যেন দলের একটু বিব্রতকর অবস্থায় ফেলছেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এটা বোধহয় খুব অস্বাভাবিক না যে বিভিন্ন কথা বলে একটু পালস একটু ফিল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর ফলে কিন্তু মানুষের বিএনপির প্রতি আমার কেন যেন মনে হচ্ছে জনসমর্থনের যে মাত্রাটা আগস্ট পরবর্তী বা আপনি মনে করেন নভেম্বর ডিসেম্বর যা ছিল, কিন্তু আজকের হিসাবে কিন্তু তাদের জনসমর্থন এবং তাদের কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন উঠছে। সেই একই সাথে আমাদের আমির খসরু মাহমুদ সাহেবের খুব বিনয়ের সাথে ভারতের বিজেপির একজন মানে দ্বিতীয় ম্যান এবং এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে কি যেভাবে দাঁড়াইছিলেন, এই দৃশ্যগুলো তো মানুষের মনে চলে আসে। তো নির্বাচন হওয়ার দরকার, কিন্তু তারও আগে নির্বাচন করলে সব কিছু সমাধান হয়ে যাবে, একটা বড় বিপদ। আমি একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্ন দেখেন, ডাক্তার ইকবাল সাহেব উনি মিছিল থেকে হাতে পিস্তল রেখে গুলি করে লোক মারলেন, তার কি বিচার হয়েছিল যখন 2001 সালে বিএনপি আসছিল? সুতরাং এই যে একটা কর্মী মারা গেল, তার প্রতি কতটুকু দরদ দেখায় সেই দল, তারপরে তারা ক্ষমতায় থেকেছে 5 বছর, কিন্তু বিচার হয়নি। ঠিক একইভাবে আজকে বলা হচ্ছে বিচারের একটা ধারাবাহিক প্রক্রিয়া হতে থাকবে। যদি সেটাকে আমি সামনে নিয়ে আসি, তাহলে কি আমি ধরে নিতে পারি বা আমার বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ আছে যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই বিচার প্রক্রিয়া একেবারে নির্মোহভাবে বিচারটা করবেন? একেবারে বিরাট প্রশ্ন। সেই রাজনৈতিক কমিটমেন্ট তাদের আছে কি? কমিটমেন্ট, আমি এই জায়গায় একটুখানি আমার একটু কথা আছে, দুটো কথা। একটা হচ্ছে আওয়ামী লীগ 10 টাকা সেরে চাল খাওয়াবো, এটা করে 2008 সালে নির্বাচনে তারপরে কত টাকার চাল আমরা খেয়েছি সেটা আমরা সবাই জানি, এমনকি আলু 80 টাকা ছুঁয়েছে। আচ্ছা, হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন প্রেক্ষিতে উনি বললেন 1 কোটি লোকের কর্মসংস্থান করবে? আমাদের মতন দেশের কর্মসংস্থান একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগও বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে। তাহলে এই লোকজন কিন্তু এখন আবার কিছুটা এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফিডব্যাকের ফলে যারা সাধারণ ভোটার তারা কিন্তু এই সমস্তগুলো মেলানোর চেষ্টা করে। কাজে গতকাল যেটা বলে লোকজনকে একটু সামলানো গেছে, আজ কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন। আমি এই জায়গায় আব্রাহাম লিঙ্কনের একটা কথা বলছি, সেটা হচ্ছে you can fool all the people for some time, some people for some time, but not all the people all the time. ধন্যবাদ আপনাকে। স্যার, আমি আপনার কাছে এই স্যারের কথা দিয়েই আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচন কি শুধুমাত্র এরকম যে বিএনপি 14 বছর বা 15 বছর আন্দোলন করেছে সেই ফরসে তাকে একটা ধরেন রাজনৈতিকভাবে চাঁদাবাজি, যেগুলো আমরা বলি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে চাঁদাবাজির বৈধতা, টেন্ডারবাজির বৈধতা, সেগুলো যেই প্রশ্নটি মানুষের মধ্যেও চলে আসে যে নির্বাচন মানে কি এটি না একটা সংস্কার বা নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন, এই গণ অভ্যুত্থান, সেটির জায়গায় নির্বাচনটি দরকার আসলে? আপনি দেখুন, আজকে আমাদের নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই রাজনৈতিক দল যাদেরকে এই সরকারের স্টেক হোল্ডার হিসেবে নিজেরা দেওয়া কিছুটা দাবি করে, এই দেশের মানুষও মনে করে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে, এবং এই রাজনৈতিক দল সেইদের দ্বারা গঠিত হয়েছে
যে রাজনৈতিক দল 15 বছর ধরে বিএনপি অব্যাহতভাবে বা জামাতে ইসলামী অব্যাহতভাবে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে তারাও কিন্তু জেল, জুলুম, খুন, গুম এইগুলোর শিকার হয়েছিল, তারা সরাতে পারেনি। আমাদের ছাত্র জনতার একটা অভ্যুত্থান এবং সেখানে রাজনৈতিক দলগুলোও ছিল। কিন্তু আমরা বলছি যে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে করে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং সেই রাজনৈতিক দলের 6 জন মুখ্য কাণ্ডারি ছিল আমাদের সামনে। সেই 2 জন মুখ্য কাণ্ডারিকে তাদের দলের মধ্যেই, তাদের দলের ইয়ার মধ্যেই আজকে বড় রকমের প্রশ্নের জবাব দিতে হয়েছে যে তোমরা এই 5 আগস্ট পরবর্তী সময়ে তোমাদের এই বিলাসী জীবনের উৎস কি? আপনাদের গণমাধ্যমে আসছে 3 জনকে বড় রকমের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আজকে এবং তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে। এখন রাজনৈতিক দল হিসাবে আমাদের দেশের রাজনীতির একটা কালচার আছে, এই কালচার থেকে রাতারাতি কেউ বেরোবে না। এবং এনসিপি যখন গঠিত হয় তখনও আমাদের একটা বক্তব্য, আমি আপনার বিরতি দিয়ে এসে কথাটা শুনি স্যার। জি দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিজের ছোট্ট একটি বিরতি, ফিরবো কিছুক্ষণ পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতিবার আবারও সরাসরি নিউজ অ্যান্ড ভিউজে। স্যার, আপনি যেটি বলছিলাম যে আজকে তাদের নিজ দলের মধ্যেই বড় প্রশ্নের মুখোমুখি, এবং এটা কিন্তু রাজনীতিতে বাংলাদেশের আমি একটা ইতিবাচকভাবে দেখছি যে নিজের দলের মধ্যেও প্রশ্ন হয় এবং এটা হলো পরিবর্তিত বাংলাদেশের ফল। আপনি বিএনপিতে চাঁদাবাজির অভিযোগ হচ্ছে, তৃণমূল পর্যায়ে নানা ধরনের অভিযোগ হচ্ছে, কিন্তু বাংলাদেশে রাজনৈতিক দল বিএনপি অস্বীকার করছে যে আমার দলের লোকেরা করছে না, তারা তো ব্যবস্থা নিচ্ছে। এইটাই হলো বাংলাদেশের রাজনীতির নতুন বন্দোবস্ত। রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছেন বা বুঝতে পারছেন যে নতুন বাংলাদেশে আমাদেরকে যদি রাজনৈতিকভাবে টিকে থাকতে হয় তাহলে এই মানুষের চোখের ভাষা, মুখের ভাষা এগুলো দেখেই তাদের করতে হবে, এবং সেই কারণে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের প্রত্যাশাও আমরা করি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটি বলছিলেন, নির্বাচন মানেই যে আমাদের দেশের টেন্ডারবাজি, চাঁদাবাজির যদি আমরা বলি যে এটার একটা বৈধতা দেওয়াই কি নির্বাচন, এটা আমি আপনার সাথে একেবারেই দ্বিমত পোষণ করছি। আপনি ধরেন বর্তমান যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারের তারা ডেডলাইন দিয়েছেন আমাদের ডিসেম্বর থেকে জুন, ধরলাম জুন 2026, তারপরে তো আপনার একটা নির্বাচনের মাধ্যমে যেতে হবে। এবং সেইটা যদি যেতে হয়, আপনি দেখেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে যে আগামী জুলাই মাসে তারা একটা নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে, এবং এই রোডম্যাপটা প্রকাশ করার এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশনের, সরকারের না। সরকার ইলেকশন কমিশনকে হয়তো পরামর্শ দিবে বা তাদের ইচ্ছার অভিপ্রায়ের কথা বলবে এবং সেটা নিয়ে ইলেকশন কমিশন করবে। আমরা আশা করছি যে আগামী জুলাই মাসে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যদি একটা রোডম্যাপ আসে তাহলে রাজনীতিতে এই নির্বাচন কেন্দ্রিক যে আমাদের বিতর্ক, সেই বিতর্ক আপনি দেখেন জামাত কয়েকদিন আগে কি কথা বলছেন যে বিচার কার্যক্রম এবং সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। জামাত এই যে দাবিটা তুলেছিল, এটা কি শুধুমাত্র সংস্কারের প্রত্যাশা নিয়ে? জামাতের এখনো রাজনৈতিক নিবন্ধন ফিরে আসেনি, ওরা পায়নি। এনসিপির নিবন্ধন প্রক্রিয়া এটাও সময় সাপেক্ষ। তারপরে নির্বাচনী রাজনৈতিক দল হিসাবে মাঠে যেয়ে নির্বাচনী আবহ তৈরি করে জনমতকে নিজেদের পক্ষে সংগঠিত করা, এটার জন্য তাদের কিছু সময় দরকার, এবং এই সময়গুলোর বিবেচনায় রেখে নির্বাচনটাকে একটু প্রলম্বিত করতে তারা চাইছেন, এটা রাজনৈতিক কৌশল হিসাবে তারা চাইছেন। আবার বিএনপি মনে করছে যে 15 বছর তো আমি বাইরে ছিলাম রাজনীতির জন্য, আমি নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু আসলে কি প্রস্তুত স্যার? আমি বলি যে আমি নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি ধরেন এনসিপি, তারা তো বলছে এটার সাথে হবে না, কিন্তু আমরা তো ইলেকশনকে ঈদকে সামনে রেখে দেখলাম প্রত্যেকেই আসন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করেছে। জামাত তো ইতিমধ্যে 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, প্রার্থীও ঠিক করে দিয়েছে, যেটা বিএনপিও করেনি। না, বিএনপিও করে নাই। আপনি 300 আসনের প্রার্থী, তার মানে হলো যে রাজনীতিবিদরা কথা একটা যেরকম বলে কাজের মধ্য দিয়ে তাদের একটা ফারাক আমরা দেখি, এবং রাজনীতিবিদদের সব কথাকে সবসময় লিটারালি আপনাকে যে নিতে হবে এরকমও না। রাজনীতিতে অনেক ধরনের কৌশল, প্রতিকৌশল এগুলোর ব্যবহার করা হয়। এখন আজকে যারা ক্ষমতায় আছেন বা যে সরকার আছেন, এই দেশের সব মানুষের সমর্থন তাদের প্রতি আছে, সব মানুষের সমর্থন তাদের প্রতি আছে। কিন্তু আপনি দেখেন যে কিন্তু একটা সময় আসবে, একটা সময় যখন আসবে
তখন এই দেশের মানুষের যে নেচার, ভোটের অধিকারে তারা বলবে যে আমাকে ভোটটা দেবেন। এবং আমি মনে করি ডক্টর ইউনূস অত্যন্ত প্রাজ্ঞজন, তিনি কিন্তু মানুষকে একটা ধারণা দিয়েছে। এবং এই রাজনীতিতে নির্বাচন কেন্দ্রিক যতগুলো সংকট তৈরি হয়েছিল এগুলো হলো উপদেষ্টা এবং সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের পরস্পর বিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে। আইন উপদেষ্টা তিনি বলতে বাধ্য হয়েছেন বা বলেছেন যে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্যই হলো চূড়ান্ত, অন্য কোনো বক্তব্য। আপনি দেখেন মৎস্য উপদেষ্টা কয়েকদিন আগে কি বলেছিলেন, এই আমাদের ধর্ম উপদেষ্টা কি বলেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন যে এই দেশের মানুষ আমাদের 5 বছর ক্ষমতায় দেখতে চায়। কথাটা যেভাবেই উনি বলুক না কেন, কিন্তু এগুলো বার্তাগুলো যখন মানুষের কাছে যায় তখন রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা সন্দেহ সংশয় তৈরি হয় এবং তারা তাদের অবস্থান থেকে তৈরি হয়। আমার ধারণা জুলাই মাসের পরে যদি ইলেকশন কমিশন, যদি সেটা জুলাইয়ের 26 জুন মাসেই হোক বা যে কোনো সময় হোক, জামাত তো বলছে যে রোজার আগে ইলেকশন করতে হবে, তার মানে রোজার আগে ইলেকশন করতে হবে, তার মানে হলো আপনি কি বলছে ডিসেম্বরে আমাদের কাট আউট টাইম ফ্রেমওয়ার্ক, আর ওরা বলছে যে ইলেকশন রোজার আগে হলে আমাদের জানুয়ারিতে আপনার আর্লি ফেব্রুয়ারিতে আপনার ইলেকশন। তো এইরকম একটা অবস্থার মধ্যে জামাতের হিসাব হলো যে জুন মাস বাংলাদেশে বৃষ্টি থাকে, এই সময় কোনো ইলেকশন হবে না, তার মধ্যে ঈদ থাকবে, থাকবে, আসবে না। তো এখন আমরা যেটা এই মুহূর্তে মনে করছি যে রাজনৈতিক দলগুলোরও এই সরকারের প্রতি একটু আস্থা রেখে তাদের কথাবার্তায় সংযত এবং মানুষের যেন কোনো রকমের ভুল বার্তা না যায় এটাও করতে হবে। এবং সরকারের পক্ষ থেকেও মানুষের মধ্যে এই কনফিডেন্সটা যে আমরা অনেকদিন ক্ষমতা আঁকড়ে থাকার জন্য এখানে আমরা আসিনি, সময়ের প্রয়োজনে আমরা তাদেরকে এখানে বসিয়েছি। স্যার, আস্থার একটা লক্ষ্য তো দেখাচ্ছে 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক, এবং লন্ডনে জামাতের আমিরের সাক্ষাৎ, এবং সেই সাক্ষাৎ পরবর্তী সময়ে নির্বাচন মানে একটা পরিবর্তন তো দৃশ্যমান হচ্ছেই। আমরা একটু অন্য জায়গায়, সেটি হচ্ছে যে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্টের আবেদন, ফ্যাসিস্টরা বেশ কয়েকদিনের মিছিল করছে, সেটি যেন না করতে পারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। এই একটি নিষিদ্ধ সংগঠনের মিছিল এবং সেটি আসলে পুলিশের যে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, আর ইন্টারপোলের রেড অ্যালার্ট আসলে এটির কার্যকারিতা কতটুকু? শোনেন, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দুই একটা কথা বলি যে রাজনীতির বিদরা বা পার্টি বিভিন্ন পর্যায়ের লোকজন যেভাবে কথা বলে, এটার সাথে মরুভূমির বালুগুলো কিন্তু সময়ে সময়ে বাতাসের সাথে সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ডেজার্ট স্টর্ম, মানে ডেজার্ট স্টর্মের মাধ্যমে শিফটিং স্যান্ড বলে এটারে। তো রাজনীতির মরুভূমিতে বা জমিনে এরকম অনেক কিছু হবে এবং বিভিন্ন পার্টি বিভিন্ন কিছু বলে তারা বিভিন্ন পালস ফিল করে তারপরে সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয়। এটা হচ্ছে স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো আপনি বলছেন যে রেড অ্যালার্টের জালে, এবার আমি প্রসঙ্গে আসি তার আগে কয়েকটা বাংলাদেশের জন্য একটা ভালো সংবাদ দিই। সেটা হচ্ছে আজকেই দেখলাম পত্রিকায় বিরল কিছু খনিজ যেটা বাংলাদেশে পাওয়া যেতে পারে, সম্ভাবনা ভালো আছে, সেটা নিয়ে আমেরিকার একটা সূত্র থেকে সেই তথ্যটা আমাদের এটা আসছে। এর আগে অস্ট্রেলিয়ান গবেষণা প্রতিষ্ঠান বলেছিল, রাইট। সো এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ, কারণ আমাদের খনিজ সম্পদের যে একটা ঘাটতি আছে বা এখনো আবিষ্কৃত হয় নাই সেটা নিয়ে, সেটা আমাদের জন্য দেশের জন্য ভালো হবে এবং সেটার সাথে সেটা হলে আমাদের অর্থনীতি অনেক এগিয়ে যাবে। এবং আমি মনে করি যে যদি এই বিষয়টা সরকার এবং সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে আমাদের অর্থনীতির বিষয়টা অনেক বেশি সবল হবে এবং দেশের মানুষ এটাতে আস্থাশীল হবে। আপনি দেখেন প্রতি বছর আমাদের জনসংখ্যা বাড়ছে, সে বাড়তি জনস্বাস্থ্য চাপ, কর্মসংস্থানের চাপ, সব মিলে এটাতে একটা ইতিবাচক পদক্ষেপ হবে বলে মনে করি। আর একটা দুর্বল সংবাদ আছে, দুর্বল সংবাদ হচ্ছে আমাদের দেশের অনেক মানুষ চলে যায় আপনার এই ইউরোপে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেয়, কিন্তু এখন নিরাপদ ঘোষণা করা হয়ে গেছে, আমাদের দেশকে নিরাপদ ঘোষণা করা হয়েছে। সুতরাং আমাদের দেশ থেকে গেলে রাজনৈতিক আশ্রয় পাওয়াটা খুব সহজ হবে না। এটা খুব মানে এটা আপনি বলতে পারেন সুসংবাদও বলতে পারেন, আবার দুঃসংবাদও বলতে পারেন। সুসংবাদ এই অর্থে যে আমাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন নিরাপদ দেশ মনে করছে, আর দুঃসংবাদ হচ্ছে যারা দেশ থেকে কোন রকমের যান ছুটাতে চায় তারা একটা সুযোগ পেল, আর কি অ্যাসাইলামের সুযোগ পাবে না, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সুতরাং এটা ওই অর্থে আমাদের জন্য একটু খারাপ সংবাদ। সুতরাং যারা অনেকেই আছেন
এখনো এই জিনিসটা জানেন না, বর্তমানে ইমিগ্রেশন অনেক কড়াকড়ি হয়ে গেছে বাইরে। সুতরাং এই যে বিভিন্ন দেশ ঘুরে বন জঙ্গল পাহাড় পর্বত সমুদ্র নৌকায় পার হয়ে গিয়ে আশ্রয় চায়, কিন্তু পরে যুক্তরাষ্ট্র থেকে 5 জনকে ফেরত পাঠানো হয়েছে দেখলাম। রাইট, সেই জন্য আমাদের এটাতে খুব আছে। এবার আপনি আপনার প্রশ্নে আসি, এটা হচ্ছে রেড অ্যালার্ট জারির ব্যাপারে। হ্যাঁ, এটা করতেই পারেন এবং এটা করা সঙ্গত। তো ব্যাপার হচ্ছে কি, শেখ হাসিনা এখন যে জায়গায় আছেন সেই জায়গা থেকে ফেরত পাঠাবে, মানে আসলে তাদের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, কিন্তু ওই যে দেশ দিতে যাচ্ছে, যেমন উলফার লোকদেরকে আমরা কত দ্রুত হস্তান্তর করতে পারি সেটা আমাদের একটা তাগিদ ছিল। তার আগে বলে রাখি, এই যে আপনার বেরোবাড়ি আমরা খুব দ্রুত হস্তান্তর করছিলাম, কিন্তু তার বিনিময়ে আমাদের 3 বিঘা করিডোর পেতে এই কত সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। স্যার বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের ব্যাপারটাও তো এরকম, কত বছর ঘুরানোর পরে কিন্তু 5 আগস্টের পর 1 দিন বা 2 দিনের মধ্যে দিয়ে পাঠিয়ে দেওয়া। রাইট, সুতরাং ওটা রেড অ্যালার্ট হতে পারে। তবে রেড অ্যালার্ট হলে একটা জিনিস হচ্ছে, একটা যখন আপনার মাথার উপরে একটা আইনি চাপ থাকে সেটা ডেফিনেটলি কাজ করে। এখন মনে করেন তারা সামলাই নিচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের উপর আছে। যেমন আপনি ইন্ডিয়ার কথা বা শেখ হাসিনার কথা বাদ দেন, আপনি নেতানিয়াহুর কথা চিন্তা করে দেখেন। সে নেতানিয়াহু আমেরিকায় যেতে পারে খুব স্বাচ্ছন্দ্যের সাথে, আবার ইউরোপের মাত্র একটা দেশে গেছে, হাঙ্গেরিতে, তারা বলছে আমরা আইসিসির এই আদেশ পালন করব না। তো এখন এরকম করতে পারে, কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে উনি একটা চাপের মধ্যে আছেন। তো ঠিক একইভাবে ওনাদের ব্যাপারে এটা হবে। আচ্ছা, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার ব্যাপারে আমার ছোট্ট একটা কথা আছে ভাই, আমাদের দেশে বলেন অন্য দেশে বলেন সব জায়গায় বিচারটা, আর বিশেষ করে এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ওই যে যেমন জামাত নেতাদের ফাঁসি দেওয়ার ক্ষেত্রে যেভাবে যে গতিতে করা হয়েছিল, হ্যাঁ শাহবাগ সামাল দেওয়া হয়েছিল বা শাহবাগকে উস্কে দেওয়া হয়েছিল, সরকার যাতে এরকম না হয় সেজন্য বিচার প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে হয়। আমি দেখছি যে বিভিন্ন পর্যায়ের মানে তাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। এখন এই যে চার্জশিট গঠনের আগে যে মানে তার অপরাধের যে মাত্রাগুলো সেটা সঠিকভাবে নিরূপণ করে আদালতে গেলে সেটা তো নিম্ন আদালতে বিচার হতে খুব একটা বেশি সময় লাগবে না। এখন নির্বাচনের ডেটের সাথে আমার একটা জিনিসের ব্যাপারে আছে যে অনেকেই মনে করছে, বিভিন্ন আপনার মতামতেও চলে আসছে, আমি তো ইউটিউবের বিভিন্ন যে মতামতগুলো দেখি, আমি তো বেশিরভাগই চাচ্ছে না যে মানে অন্তত একটা যৌক্তিক পর্যায়ে বিচার বা দেশকে একটা মোটামুটি পর্যায়ে না এসে নির্বাচন তারা চাচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছেন যে কিছু সংস্কার, অল্প সংস্কার, বেশি সংস্কার, রাইট। আর নির্বাচনের ব্যাপারে আরেকটা কথা আমার কাছে মনে হয়েছে, এটা আমার ভুল হলে আপনি ক্ষমা করবেন, দর্শকদের ক্ষমা চাচ্ছি। দেখেন, উনি কিন্তু নির্বাচনের কথা বলছেন, কিন্তু উনি কিন্তু একবারও বলেন না যে পার্লামেন্টের নির্বাচন অমুক তারিখে হবে বা কোন নির্বাচন আগে হবে। মাঝে মাঝে শোনা যাচ্ছে যে নিচের থেকে হয়ে তা পার্লামেন্ট নির্বাচন শেষে হবে। সেটি নিয়ে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতপার্থক্য রয়েছে। রাইট। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি মনে করেন আমাদের রাষ্ট্রপতি রয়ে গেছেন, বিএনপি কি রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি যিনি আছেন এখন, উনার অবসরের ব্যাপারে বিএনপি কেন বাধা দিচ্ছিল, এবং এটা কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনায় অনেক ঝামেলা করছে, এবং এটা একটা প্রতীক হয়ে আছে যে আমাদের যে স্বৈরাচারকে আমরা হটিয়েছি তার প্রতিচ্ছবি এখনো বঙ্গভবনে আছে। এই কথা নিয়ে অনেক কথা হয়েছে, বিএনপি এই ব্যাপারে সাপোর্ট করে নাই, কিন্তু না, বিএনপি তো ব্যাখ্যা দিয়েছে তার সাংবিধানিক সংকট আসলে এই মুহূর্তে তারা চায় না রাষ্ট্রপতি অপসারণ করে। আচ্ছা, বিপ্লব হয়ে গেলে কি আর সাংবিধানিক সংকট? আচ্ছা, কিন্তু এই সরকার শপথ নিয়েছে বিপ্লবের সাংবিধানিক ভাবে, এই সব জায়গায় তো কিছু জটিলতা তৈরি হয়ে আছে। আচ্ছা ভাই, ঘোষণা না করলেও আপনার আমার কি বুঝতে অসুবিধা আছে? আপনি তো সংবিধানের আওতায় এই সরকার 106 অনুচ্ছেদকে ব্যবহার করে তারা ওত নিয়েছে। আর রাষ্ট্রপতিকে সাধারণত রাজনৈতিক ঐক্যমতেরও বিষয় থাকে। রাজনৈতিক ঐক্যমত যতক্ষণ পর্যন্ত আমার সপক্ষে না আসছে ততক্ষণ পর্যন্ত ঐক্যমত হবে কিনা সন্দেহ। এটা কিন্তু এটা বাস্তবতা, বিশেষ করে আমাদের রাজনৈতিক কালচার। কারণ আমাদেরকে নীতি নৈতিকতা তো একটা ব্যাকসিটের ব্যাপার, এটা তো সামনে আসে না। তো সেই জন্য আমাদের একটু নির্বাচনের তড়িঘড়ির ব্যাপারেও আমি খুব ভাই, আমার কাছে কেন যেন মনে হচ্ছে
আপনাকে আমি নৈরাশ্যবাদী নই, আবার অতি আশাবাদী নই। আমি সবার মতো বলতে পারি না যে আমি আশাবাদী এটা হবে এটা হবে এটা হবে। আমি বাস্তবতার নিরিখে আমি যেটা দেখার চেষ্টা করছি, নির্বাচনে কিন্তু এই 2026-এর ডিসেম্বরের আগে হবে বলে আমি রোডম্যাপ দেখতে পাচ্ছি না। এখনো তো 10 মাস সময় আছে, রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ঘোষিত সময় আর অনেক যথেষ্ট পরিমাণ সময় আছে। স্যার আমি একটু আসতে চাই যে স্যার যিনি বলেন যে সপক্ষে না আসলে ঐক্যমতের সম্ভাবনা হয় না, কিন্তু আমরা রাজনৈতিক বেশ কিছু গুণগত পরিবর্তন দেখেছি। বিএনপি প্রথম যে অবস্থা ছিল সেটি থেকে অনেক তার পরিবর্তন হয়েছে। সে 12 দলীয় জোটের সঙ্গে আলোচনা করেছে। শুরুতে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে তারা জনগণের উপরে ছেড়ে দিলে এখন তারা বলছেন যে না, বিচার কার্যক্রম থাকা দরকার এবং সেটি হলে পরে তারা রাজনীতি করতে পারবে কি পারবে না সেটি আসলে জনগণ বিশ্লেষণ, অর্থাৎ বিচারের প্রতিও তাদের এক ধরনের জোর তারা তৈরি করছেন। সেই থেকে আমরা তো একটা পরিবর্তন দেখতেই পাচ্ছি রাজনীতিতে। না, রাজনীতিতে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক। আপনি প্রতিদিন পরিবর্তন হবে। এখন বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে চলছে। এই পরিবর্তনের ফলে রাজনীতিতে পরিবর্তন হচ্ছে, সরকারের অবস্থানের পরিবর্তন হচ্ছে, সরকারের কার্যক্রমের মধ্য দিয়ে পরিবর্তন হচ্ছে। আইন উপদেষ্টা আজকেও বলেছেন বা এরকম আওয়ামী লীগ সম্পর্কে তাদেরও একটা বক্তব্য আছে এরকম। তো আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানের মধ্যে হলো যে তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল সেটা নিয়ে কিন্তু অন্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির বিএনপির এই অবস্থানের বিপক্ষে তাদের অবস্থান। এখন বাংলাদেশের মানুষ এবং সরকারের কাছে আছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে। সরকার প্রথম থেকে বলেছে যে সরকারের কোনো পরিকল্পনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের ব্যাপারে, কোনো পরিকল্পনা নেই। আওয়ামী লীগের যারা অভিযুক্ত আছেন, আওয়ামী লীগের সাথে যারা যুক্ত আছেন, তাদের বিচার কার্যক্রমের ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, কেননা এরা প্রত্যেকেই ফৌজদারি অপরাধের সাথে যুক্ত এবং তাদের বিচার কার্যক্রম চলছে। এবং এটা মনে করি বিএনপি বলেন বা বলেন কারো এই ব্যাপারে কোনো ভিন্ন কোনো অবস্থান থাকার সুযোগ নেই। এবং কেউ যদি এর ভিন্ন অবস্থান নেয় তাহলে এটা জনগণ তাকে ক্ষমা করবে না। কারণ এই 15 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন এবং মানুষের উপরে যে অত্যাচার নিপীড়ন হয়েছে, এটার জন্য মানুষ, এর সাথে দায়ী যারা আছেন, প্রত্যেকেরই বিচার চায়। এখন আপনি যেটা বলছেন যে রাজনীতিতে পরিবর্তন হচ্ছে, বিএনপি তার অবস্থান পরিবর্তন করছেন, বিএনপি একটা ইস্যু নিয়ে সামনে যাচ্ছে, সেই ইস্যুতে জনপ্রতিক্রিয়া তারা লক্ষ্য করছে এবং সেই জনপ্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে তারা কোনোটাকে নিজেদের অবস্থান থেকে একটু মডিফাই করছে, কোনোটাকে অন্য যাচ্ছে এবং আগামী পর্যন্ত সেটা অব্যাহত থাকবে, নির্বাচন পর্যন্ত এটা অব্যাহত থাকবে, অব্যাহত থাকবে। এমনকি তাদের ইলেকশন ম্যানিফেস্টো ডিক্লেয়ার করার পূর্ব পর্যন্তই তারা মাঠ বিচার বিশ্লেষণ করবে, দেশের মানুষের পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে তারা ইলেকশন ম্যানিফেস্টোতে তারা তাদের একটা অবস্থান নিয়ে যাবে। এখন উনি বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছেন, 26 ডিসেম্বরের মধ্যে কোনো সম্ভাবনা দেখছেন না। আমরা তো প্রধান উপদেষ্টার কাছে প্রতি আস্থা রাখতে চাই। প্রধান উপদেষ্টা যখন জুনের মধ্যে নির্বাচন হবে, এখন পর্যন্ত তিনি একমাত্র ব্যক্তি যিনি ওই জায়গাটাতে আছেন, জুনের মধ্যেই হবে। উনি যদি পরবর্তীতে ওইটা যায় তাহলে কিন্তু আজকে ওনার যে ইমেজ, সেই ইমেজও কিন্তু সংকটের মধ্যে পড়বে। এবং উনি অনেক হিসাব নিকেশ করেই যা করেছেন, উনি যা করেন প্রত্যেকটা হিসাব নিকেশ করেই তিনি এখানে এবং আজকে ধরেন যে রাজনৈতিক অবস্থার কথা আমরা বলছি, যে রাজনৈতিক অবস্থার কারণে নির্বাচন হওয়া সম্ভব কিনা, আগামী মাসে বা তারপরে আমাদের দেশের অবস্থা আরো কি হবে, সেটাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আছে। কিন্তু আমরা চাই ইতিবাচক পরিস্থিতির মধ্য দিয়ে একটা যাক, যেহেতু আলটিমেটলি আপনাকে রাজনৈতিক সরকারের কাছেই যেতে হবে, এমন কোনো পরিস্থিতি তৈরি করে আমরা না যাই। কারণ আমি কোনোভাবেই এটাকে স্পষ্ট করতে চাই যে 2007 সালের যে সরকার হয়েছিল, এই সরকারের সাথে ওই সরকারের অবস্থাটা কোনোভাবেই তুলনীয় না। কিন্তু ওইখানে যারা ছিল তাদের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এই দেশের মানুষ কিন্তু অনেকদিন বলেছিল যে এরা যে ধরনের কাজ করতেছে এরা অনেকদিন থাকা দরকার। কিন্তু একটা সময় এসে মানুষ কিন্তু তাদের অবস্থান থেকে গেছেন এবং ওই সরকারের যারা এই দেশের মানুষ এক ধরনের সমর্থন তাদের প্রতি দিয়েছিল, ওনারা কিন্তু এখানে খুব ভালো অবস্থানে থাকতে পারে নাই, মর্যাদাপূর্ণ অবস্থানে থাকতে পারে নাই। বাংলাদেশের মানুষের এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু স্যার পুলিশ প্রশাসনের যে অবস্থা স্যার, এখনো নিষিদ্ধ ঘোষিত দলগুলো মিছিল করছে, কোনো ব্যবস্থাপনা নাই, আইন শৃঙ্খলা বাহিনীর যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি দেশের, সেটিতে আসলে নির্বাচনকে দ্রুত সময়ের মধ্যে আসলে আমি যেটা আপনি বললেন যে ইলেকশন বাংলাদেশে যেটা আমরা বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে
আগের থেকে খুবই অবনতিশীল অবস্থা, সেটাও কিন্তু আপনার বলার কোনো সুযোগ নেই। এই সরকার প্রথম দিকে আমাদের তো পুলিশ বাহিনী এক ধরনের অগোছালো অবস্থার মধ্যে ছিল, কিন্তু সেগুলো তো আস্তে আস্তে কাটিয়ে উঠছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার গত 1-2 মাসের তার যে কার্যক্রম, তার যে মানে আপনি অবস্থান দেখছেন, দৌড়ঝাঁপ না বলি, যে তার যে মুভমেন্টটা আমরা দেখছি, সেই মুভমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক কিছু হচ্ছে। আজকে তিনি নিষিদ্ধ ঘোষিত, আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয় নাই, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত। সেই সংগঠন এরা যেন কোনোভাবে না করতে একটা নির্দেশনা দিয়েছে। আপনি দেখেন এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে কিছু কিন্তু ঘটনা হবে। ঢাকা শহরে কয়েকদিন আগে একটা বাইতুল মোকাররমে ওইখানে একটা মিছিল হয়েছে। ঢাকা মহানগর বড় ডাকসাইটে নেতা কিন্তু আজকে 6 জন গ্রেপ্তার হয়েছে। ডাকসাইটে নেতা 6 জন গ্রেপ্তার হয়েছে। তো এই যে বিদ্যমান রাজনৈতিক অবস্থা, মানে অবস্থাটা, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, আমার ধারণা সেটা আরো 2-3 মাস, আগামী 2-3 মাসে এটার আরো উন্নতিও হতে পারে, আবার অবনতিও হতে পারে, কিন্তু আমরা উন্নতিটাই প্রত্যাশা করি। আমরা উন্নতিটা, কিন্তু স্যার কেন 2026 ডিসেম্বর আগে নির্বাচন দেখছেন না, যদি একটু ব্যাখ্যা করেন আমাদের। আমি আইন শৃঙ্খলা ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমি একটা জিনিস খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি, নিরূপণ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখেন ইউনূস সাহেবের, তার আগে বলে রাখি যে ওই 100 জনের তালিকায় আমাদের প্রফেসর সাহেবের নাম আসছে, ইউনূস সাহেবের নাম আসছে, রাইট। এবং ইন্ডিয়ান প্রচার মাধ্যমগুলো খুব নাখোশ যে ইউনূস সাহেবের নাম আসছে, শেখ হাসিনার নামও আসছিল না, ওরা ওদের প্রয়োজনে করে বিদেশি, রাইট। তো এখন ওরা খুব নাখোশ যে তাদের কারো নাম নাই 140 কোটি দেশের মানুষের। তো এখন হচ্ছে কি যে মুখে একরকম বলা হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু সমর্থনটা কিন্তু বাস্তবে বস্তুনিষ্ঠ, অর্থাৎ আপনার মানে একেবারে আন্তরিকভাবে যে সমর্থন করার কথা, আমার মনে হয় যেন সেই জায়গাটা ঘাটতি আছে। কারণ যদি মুখে বলে আমরা সমর্থন করব না, তাহলে তো এটা তো তাদের জন্য একটা মাইনাস পয়েন্ট হয়ে যাবে, লোকজনের কাছে অন্যভাবে এটা উপস্থাপিত হবে। সেই জন্য তারা মুখে বলছে একরকম, কিন্তু কার্যক্রম তো অন্যরকম। এখন আপনি এটা বাস্তব উদাহরণ দিই। আপনি ভাই বলেন তো, আওয়ামী লীগ তো এখন প্রকাশ্যে নেই, এবং মোটামুটি যারা চাঁদাবাজি করতো তারাও তো সামনে নেই। তাহলে এখন চাঁদাবাজি কারা করছে বলেন তো আমারে? কোন দল করছে? রাজনৈতিক দলের নেতা, কোন একটা দলের নেতা কর্মীরা, কোনো রাজনৈতিক দল তো চাঁদাবাজিকে সমর্থন করে না, ব্যক্তি। আমি শোনেন, আমি ব্যারিস্টার রুমিন ফারহানার ভদ্রমহিলা অনেক কথা বলেন, ওনার বাবা অত কথা বলতেন কিনা আমার জানা নেই, তো ওনার প্রতি সম্মান রেখেই বলছি। উনি খুব একবার প্রকাশ্যে বললেন যে আমি কি করব, এই নেতা এখানে করছে, এটা করছে, ওটা করছে, কাজ হচ্ছে না, কেন্দ্র থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এখন এই যে আপনার একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সমন্বিত সমর্থন পেলে খুব সরকারের জন্য সুবিধা হতো। কিন্তু ঘটনা হচ্ছে, আমার কেন যেন মনে হচ্ছে সূক্ষ্ম একটা চাল আছে, যে মুখে বলছি ঠিক আছে, দরকার হলে পরে থুকু বলে ফেলবো, কিন্তু সমর্থনটা, এই যে একটা আন্তরিক সমর্থনের ক্ষেত্রে একটা ঘাটতি আছে, কিন্তু প্রশ্ন আছে, বড় কিছু প্রশ্ন আছে। আবার এদিকে আমরা নির্বাচনের তারিখ নিয়ে যেটা বলছি, ভাই আমাদের সংবিধান আপনার বলা আছে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসবে, তা বর্তমানে এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এটার কোনো মেয়াদ উল্লেখ নাই কোথাও, এটা গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার তাহলে নির্বাচন কার অধীনে হবে? তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধীনে যদি হয়, তাহলে কি সংবিধানের আর একটা ব্যাখ্যা প্রয়োজন হবে? কারণ ওখানে তো বলা আছে তত্ত্বাবধায়ক সরকার, আর এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই এই যে কতগুলো কিন্তু আছে, ডট আছে, এই ডটগুলো কানেক্ট করেই তবে তো আপনি নির্বাচনে যাবেন। আরেকটা ছোট ব্যাপার যেটা হচ্ছে কি, যে আমার কাছে প্রফেসর ইউনূসকে কোনো সময় মনে হয়নি যে উনি ক্ষমতায় আঁকড়ে থাকতে চান। তবে আনুষঙ্গিক কতগুলো বিষয় এমনভাবে চলে আসছে যেগুলো কারণেই লোকজন বলছে যে আপনি আরো, আপনার মেয়াদ আরো বেশি দিন দরকার, আপনার আরো বেশি দিন চাই। সেটা কি রাজনৈতিক আস্থায় না, তো যে মানুষ রাজনীতির আস্থা হারিয়ে না, রাজনীতির ব্যাপারে আপনি যদি অনেস্টলি নিজেকে প্রশ্ন করি, আমি নিজেকে এবং বিভিন্ন জনের সাথে কথা বলে যে আমরা তো
গত 53 বছরের সব রাজনীতির ব্যাপারে আমরা দেখেছি, বিশেষ করে আপনি 91 সালের পর থেকে এই পর্যন্ত। আর রাজনীতির প্রতি মানুষের যে ন্যূনতম আস্থাবোধ, শ্রদ্ধাবোধটা এই 15 বছর 8 মাসে মোরাললেস এটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। তো বিশ্বাস বা আস্থা যখন একবার তলানিতে চলে যায়, সেটাকে পুনরুদ্ধার করাটা একটু কঠিন হয়ে যায়। তারপরেও আপনার রাজনৈতিক প্রক্রিয়া দ্রুত, মানে কি যৌক্তিক সময় ফেরত আসুক, এটা আমি আন্তরিকভাবে চাই। কারণ আমাদের দেশটা যেন সঠিক জায়গায়, সঠিক রাস্তায় উঠে সামনে এগোতে পারে। স্যার, যে রাজনীতির ক্ষেত্রে আস্থা তৈরি একটা বড় বিষয়, আস্থাহীনতা তৈরি বা রাজনীতি বিমুখ করার একটা পরিকল্পনা আমরা 2008 সালেও দেখেছিলাম, সেটিরই এক ধরনের তৈরি হচ্ছে কিনা নতুন করে? আবার অবশ্যই না, এটা এই 5 আগস্টের পরে এই ধরনের একটা প্রচেষ্টা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি হবে না, এবং এই রাজনীতি যে বিশ্ববিদ্যালয়ে হবে না, শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি কোনোটাই চলবে না, এই দাবি করেছিল এনসিপির আজকে যারা নেতৃত্ব বা এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক সংগঠনের পোস্টার ছিঁড়ে উৎসব করা হয়েছে, এই ধরনের ঘটনাও ঘটেছিল, কিন্তু তারাই রাজনৈতিক দল গঠন করেছেন এবং রাজনৈতিক দল গঠন করে ছাত্র সংগঠনও করা হয়েছে, জাতীয় রাজনীতি। আলটিমেটলি একটি গণতান্ত্রিক ব্যবস্থায়, আপনি গণতান্ত্রিক ব্যবস্থার কথা যদি বলেন তাহলে রাজনীতিক তো থাকতে হবে, এবং সেই রাজনীতির গুণগত পরিবর্তন করে আপনি বলতে পারেন যে রাজনৈতিক পরিশুদ্ধি লাগবে, সেটা পরিশুদ্ধির জন্য আপনি যা যা করণীয় সেটা করবেন, কিন্তু বিরাজনীতিকরণের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা অন্তত পক্ষে চলবে না। তাহলে আপনাকে অন্য ব্যবস্থার দিকে যেতে হবে, অন্য কোনো প্রক্রিয়ার দিকে যেতে হবে। রাজনৈতিক দলগুলোর সংকট আছে, সমস্যা আছে, সেগুলোর পরিশুদ্ধির জন্য আপনি কি কি করতে পারেন, কি সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে, কি জবাবদিহিতার মধ্য দিয়ে আনতে পারেন, সেইটা একটা দল। কিন্তু রাজনীতি নিষিদ্ধ বা বিরাজনীতিকরণের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা চলবে না, এটা অন্য কোনো ব্যবস্থার মধ্য দিয়ে চলতে হবে। এখন বাংলাদেশের মানুষের, আমরা মনে করেছিলাম যে গত 15 বছরে আমরা এটা দেখেছিলাম যে মানে বিশ্ববিদ্যালয়গুলোতে, আমি বিশ্ববিদ্যালয়গুলোর কথাই বলেছি, যে এক ধরনের একটা ছাত্র সংগঠনের আধিপত্যবাদী এবং তাদের নানা মানে নিপীড়নমূলক কর্মকাণ্ডের জন্য ছাত্রদের একটা বড় অংশ এই রাজনীতি সম্পর্কে তাদের কোনো আগ্রহ ছিল না। কিন্তু এই 5 আগস্টের পর পরিবর্তিত ব্যবস্থা, তাদের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক আগ্রহ আবার নতুন করে তৈরি হয়েছে। এখন সেই রাজনৈতিক আগ্রহের মধ্যে আছে যে তরুণদের দ্বারা দেশ পরিচালনার ব্যাপার আছে, অন্য অনেক বিষয় আছে। ফলে বাংলাদেশটা বা আমাদের এই উপমহাদেশের কথা যদি আমরা বলি, সাউথ এশিয়ার রাজনৈতিক প্রচেষ্টার কথা বলি, এরা তো দীর্ঘদিন আপনার ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে নানা প্রচেষ্টার বিরুদ্ধে, ফলে এই অঞ্চলের মানুষের রাজনীতির সাথে একটা মনন জগতের একটা খুব নিবিষ্ট জন্য, আপনি একটা স্কুলের বাচ্চার মধ্যেও কিন্তু রাজনৈতিক একটা সচেতনতা আছে, আপনি এটা বুঝেছেন, আপনি এটা এই 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন যে এটা হয়েছে। ফলে আমরা যেটা মনে করছি, আমি যেটা ওনার সাথে একটু খুব শ্রদ্ধার সাথেই বিমুখ মানে করছি, যে বাংলাদেশের মানুষ রাজনীতির প্রতি বিমুখ না, দিন শেষে সেই ভোটের উপরে, হ্যাঁ দিন শেষে ওই দিকেই যাবে। এখন সেইখানে নেতা নির্বাচনের ক্ষেত্রে, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে মানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের সাথে বলেছেন, সেই নির্বাচনটা তিনি বলেছেন যে ইতিহাসের বেস্ট ইলেকশন উনি উপহার দিবেন। সেই বেস্ট ইলেকশনটা যদি উনি উপহার দিতে পারেন, তাহলে এই দেশের মানুষ, যেটা আগে বলছিল যে আমার এটা তো স্বাধীনভাবে আমি আমার মতামত দিতে পারিনি, আমরা আশা করছি যে সেখানে সে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন, এবং এই দেশের মানুষ তার জন্য যাদেরকে কল্যাণকর মনে করবেন, যে রাজনৈতিক দলকে, যে রাজনৈতিক নেতাকে, তাদেরকে নির্বাচন করবেন। সময়কাল সেটা আগামী বছর জুন মাসেই হোক বা এই বছরের হোক, অথবা ওনার মতো হোক, সেই সুযোগটা যদি থাকে এবং সেটা যদি মানুষ করতে পারে, তাহলে উনি যদি বলেন যে আমি ওইরকম একটা নির্বাচন দিব, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের নতুন করে চিন্তা হবে যে আমি যদি ওইরকম একটা নির্বাচন করি যে সারাদিন 5% লোক ভোট কেন্দ্রে নাই, সন্ধ্যার সময় 42% ঘোষণা যদি না হয়, আমি যদি জোর করে আমি ভোটটা না দিতে পারি, তাহলে আমার এমন ইমেজের লোককেই আমার প্রার্থী করতে হবে যে লোককে মানুষ নির্ভয়ে তার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করবে। তো আমরা আশা করছি যে নির্বাচন যখনই হোক, নির্বাচন বাংলাদেশে হতেই হবে, এবং
এটা মানে যে সময়ই হোক, মানে আগামী জুন মাসের মধ্যেই আমরা প্রত্যাশা করছি নির্বাচন হবে। সেই নির্বাচনও যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ভোট দেওয়ার জন্য, যে ছেলেটা 30 বছর বয়স হয়েছে, সে 18 বছর থেকে তার ভোট দেওয়ার কথা দিতে পারে না, তাদের মধ্যেও এক ধরনের আগ্রহ আছে যে আমার এই নাগরিক অধিকারটা প্রয়োগ করার, তাদেরও আগ্রহ আছে। আমরা তো এই তরুণদের সাথেই আমাদের ওঠা বসা, সেটাও আমরা বুঝতে পারি। স্যার, ভোটে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা কতটা আমরা করতে পারি? যদি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা আমরা দেখি যে মানুষ আসলে রাজনৈতিক দলের উপর আস্থা না থাকলে যেসব রাজনৈতিক ব্যক্তির উপর আস্থা থাকে, সেখানে অনেক সময় সিদ্দিকুর রহমান স্যারের উপর আস্থা পাবেন না, কিন্তু একজন টপ টায়ারের উপর আস্থা তৈরি করে। এটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে এটি হয়ে থাকে। তো সেই জায়গাটা আসলে ভোটেই আমরা কতটা ইতিবাচক বাংলাদেশ দেখতে পাবো? আমাকে প্রশ্ন করছেন? আচ্ছা, আমি বলছি কি, রাজনীতিতে একটা চলমান প্রক্রিয়া, এবং এই রাজনীতির মনে করেন আজকের যে ধারাটা আছে, আর মানে 6 মাস পরে সেই ধারায় একটা পরিবর্তন হতে পারে, এবং রাজনৈতিক প্রক্রিয়া অবশ্যই থাকতে হবে। এখন ভাই সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমার একটু কষ্ট লাগে কি জানেন, যে ভাই 2 মিনিট সময় আপনি আমারে এইভাবে কঠিন অবস্থার মধ্যে ফেলে দিয়েন না। যাও, এত বড় একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, 1919 সালে 21 সালের থেকে শুরু, এই ছাত্র রাজনীতির চাইতে শিক্ষক রাজনীতি আমার কাছে, ওনার অনেকজন শিক্ষকের নাম আমি বলতে পারি, আমার একজনের কথা মনে হয়, কি সুন্দর কথা বলতেন, অধ্যাপক জিনাত হুদা। ছাত্র রাজনীতি কোনো অসুবিধা নেই, কারণ এটা সব জায়গায় আছে, অক্সফোর্ড আছে, স্টুডেন্ট ইউনিয়ন আছে, কিন্তু সেটা যখন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি হয়ে যায়, সেটা হচ্ছে সমস্যা। এবং সম্ভবত ছাত্র পর্যায়ের বা বিভিন্ন পর্যায়ে এটা আমরা চেয়েছি। আপনি তার একটা সাইড ইফেক্ট দেখেন, একটা মনে করেন কেউ ছাত্রলীগ করতো, এই ভদ্রলোক সে কোনো এক জন্মে ছাত্রলীগ করছে, এখন আর করে না, কিন্তু সে যখন আপনার চাকরিতে গেল, বিশেষ করে সরকারি চাকরিতে, তখন তার পদায়নের ক্ষেত্রে এই একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সমস্যা আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা চাই রাজনীতির উন্নতি হোক, তবে এই চাওয়াটা আবার একটা বাস্তব ভিত্তির উপরে চাওয়াটা হলে সেটা যৌক্তিক চাওয়া হবে। আমরা সবাই ভালো চাই, কিন্তু আমি বাস্তবে খুব একটা মনে হচ্ছে না। আপনি বলছেন ভালো প্রার্থী, আমার মনে হয় না যে ওনারা এই ব্যাপারে খুব একটা ইয়ে না। আপনি আমারে বলেন যে কয়েকজনের নামে যে কথা হয়েছে, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের নামে যে অভিযোগগুলো আসছে, গণমাধ্যমে আসছে, ওরা কি বাতিল হবে? উনি কি বাদ দিতে পারবেন না? অনেকে হলে তো এরকম অভিযোগ হলে উন্নত দেশগুলোতে বলতে, ভাই আমি ছেড়ে দিলাম। জি, আমরা শেষ করতে চাই। আলোচনা অংশ নেওয়ার জন্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।